বান্ধবীর বড় ভাইয়ের কাছ থেকে থাপ্পড় খাওয়ার মতো অপমানজনক পরিস্থিতিতে পড়তে হবে ভাবতে পারেনি তুষি। ফর্সা মুখশ্রী অপমানে ব্যথায় লজ্জায় মুহূর্তেই লাল বর্ণ ধারণ করল। ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল সামনে দাঁড়ানো বিশাল আকৃতির মানবটির দিকে। দৃষ্টি ঘুরিয়ে ড্রয়িং রুমে চোখ বুলালো। আম্মু, ইলু আপু, এমনকি আন্টি, মানে থাপ্পড় লাগানোর লোকটার মা, যিনি তুষির তথাকথিত বান্ধবীর ও আম্মু, সবাই তাকিয়ে আছে অবাকের শেষ সীমানায় গিয়ে। সবার চাহনি থেকে চোখ সরিয়ে আবারও সামনে তাকালো। লোকটার শ্যাম বর্ণা চেহারায় স্পষ্ট রাগের চিহ্ন ফুটে উঠেছে। টুসি গালে হাত দিয়ে চোরের মতো চোখ ঘুরালো। দৃষ্টি এদিক সেদিক করতেই সামনে দাঁড়ানো লোকটার মেজাজ চটে গেল। তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল তুষির দিকে। গায়ের সাথে এঁটে থাকা ব্লু রঙের শার্টের হাতা ফোল্ড করল। তার বাম হাত দিয়ে গোলাপি রঙের স্কার্ট খামচে ধরা, অন্য হাত এখনো গালেই পড়ে আছে। লোকটা তুষির দিকে সেকেন্ড খানেক তাকিয়ে দাঁতে দাঁত চাপল, কিরমির করে বলল, Just one more time I'll ask you, where is my sister? বিস্ময়ে চোয়াল ঝুলে বের হয়ে আসে তুষির। এমন অদ্ভুত আজগবি প্রশ্নের মানেটা বুঝল না তুষি। তার সিস্টার কোথায় সেটা সে কি করে জানবে? আজব। তবে কি মনে করে যেন আবারও ভাবল লোকটার পুরো লাইনটা, মনে মনে নিজেই বিড়বিড় করল। এক মিনিট, এ লোকের সিস্টার মানে তার বোন। তার বোন মানে হলো নিশাত, আর নিশাত মানে আমার সেই তথাকথিত বান্ধবী, আর আমার বান্ধবী মানে, হ্যাঁ। মুহূর্তেই গাল থেকে হাত সরিয়ে সেটা সযতনে মুখে ঠাঁই পেল। এবার কি হবে? এখন সে কি উত্তর দিবে? নিশাত কোথায় গিয়েছে সেটা তো বলা যাবে না। না না, বলা যাবে না। থাপ্পড় খেয়ে দাঁত 32টা হারাতে হলেও না। কিন্তু এখন সে বলবেটা কি? তুষির আকাশ পাতাল ভাবনার ঢেউয়ে ভেসে ভেসে যাচ্ছে। তার কোনো কুল কিনারা করতে পারছে না। রাগে সব বাঁধ ভেঙে গেছে, তছনছ হয়ে পড়ল আরাফের। তুষির চুপ থাকা যেন তার মাথায় কেউ কাঠ লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে গেছে। গরম চোখে তাকিয়ে আরেক পা এগিয়ে এলো আরাফ। তুষি পেছাতে গিয়ে ঠাস করে সোফায় বসে পড়ল। আরাফ কপাল কুঁচকে তুষির দিকে তাকিয়ে সোফার হাতলে এক হাত রাখল। মুখের ওপর বেশ দূরত্ব রেখেই ঝুঁকে এলো। তুষি গোলগাল চোখে তাকিয়ে রইল। আরাফ তেতো কণ্ঠে সামান্য ঝাঁজ মিশিয়ে প্রশ্ন করল আবারও, আমার রাগ নিয়ন্ত্রণের পরীক্ষা নিচ্ছ? একবার কন্ট্রোল হারিয়ে ফেলে কি হবে বুঝতে পারছো? তুষি হাওয়া চিবিয়ে একটা বড়সড় ঢোক গিলল। আরাফ এক ভ্রু উঁচু করে তাকাতেই তুষি ঘন ঘন ডানে বামে মাথা নাড়ে, যার অর্থ সে সহ্য করতে পারবে না। আরাফ সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে বলে, দেন টেল মি, নিশাত কোথায়? তুষি আমতা আমতা করতে হয়তো এরা আগেই আরাফ চেঁচিয়ে উঠল। ফাস্ট। এবার বাকিরা চুপ করে না থেকে একে একে মুখ খুলল। সর্বপ্রথম বিস্মিত কণ্ঠে আরাফের মা প্রশ্ন করে উঠল, এইসব কি বলছিস আরাফ? নিশিতা কোথায় মানে কি? আর তুই তুষিকে মারলি কেন? তুষির আম্মুও চিন্তিত হয়ে প্রশ্ন করলেন, কি হয়েছে আরাফ? তুষি কি করেছে? আর নিশাত বা কোথায়? তুষি ভয়ে এদিক ওদিক তাকালো, মাথা ঘুরিয়ে পড়ে গেল। এই মুহূর্তে তার থেকে খুশি বোধ করি কেউ হতো না। তবে সেটা সম্ভব না। অজ্ঞান হওয়ার ভানও করা যাবে না। এই দানবাকৃতির লোকটা বুঝতে পারলে দ্বিতীয় থাপ্পড়ে নিচের দাঁতগুলো সব ফেলেই ক্লান্ত হবে। এমনিতেও তুষির নিচের দাঁতগুলো ছোট থেকেই পোকায় খেয়ে দুর্বল হয়ে আছে। মাঝে মধ্যে তুষির মনে হয় তার দাঁতগুলো শুধু মাড়ির ওপর বসিয়ে রাখা হয়েছে। একটা টোকা দিলেই গড়গড় করেই বিনা আহ্বানে হাতে চলে আসবে। সে জায়গায় এমন পাঠামার্কা হাতের থাপ্পড়ে দাঁতের সাথে মাড়িও চলে আসতে পারে। তাই আপাতত অজ্ঞান হওয়ার কথা মাথা থেকে এক লাথিতে বের করল। ইলু বিজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে আছে তুষির দিকে। চশমার কাজ ভেদ করে সরু চোখে বোনকে দেখছে। তার অভিজ্ঞ মস্তিষ্ক জানান দিচ্ছে যে এই মেয়ে নিশ্চিত কোনো আকাম করে বসে আছে। তা না হয় এতক্ষণে তার আবল তাবল বকা টেপ রেকর্ডার চালু হয়ে যেত। তুষিও ইলুর দিকে তাকাতেই ইলু মাথা নাড়িয়ে চাড়িয়ে কি হয়েছে জিজ্ঞেস করল। তুষি নাক ফুলিয়ে আবারও সামনে তাকালো। আরাফ চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে তুষির দিকে। তুষির থেকে উত্তর না পেয়ে আরও হিসিস করে উঠল আরাফ। এই লাস্ট বার আমি জিজ্ঞেস করছি, এরপর যদি আর একবারও আমাকে এই লাইনটা উচ্চারণ করতে হয়, আই সোয়ার তুষি, তোমাকে ডাস্টবিনে ময়লা সহ ফেলেতে আসবো। নাও আনসার ফাস্ট, নিশাত কোথায়? আমি জানি না।
ফট করে বলল তুষি। আরাফের বিরক্তিতে মাথা ভন ভন করছে। বিরক্তিতে চোখ বন্ধ করে অন্যদিকে মুখ ঘোরালো। এক হাতে ঘাড়ে রেখে অন্য হাতে 2 আঙ্গুল দিয়ে মাথার স্লাইড করতে লাগলো। তুষি এখনও আগের ন্যায় সোফাতে বসে গলায় পেঁচানো স্কার্ট দিয়ে খোঁচাখুচি করছে। আরাফ ঘাড় থেকে হাত সরিয়ে পুনরায় ওর দিকে তাকালো। পকেটে 2 হাত গুজে সোজা হয়ে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, তুমি তুষি ডিসাইড করেই ফেলেছ যে তুমি ডাস্টবিনেই যেতে চাও। দেন আই হ্যাভ নো প্রবলেম। সো তুষি গেট আপ, তোমাকে ডাস্টবিনে ফেলে আসি। উঠো, তোমাকে ডাস্টবিনে ফেলে আমাকে আবার ওই বাদরটাকে খুঁজতে যেতে হবে। কুইক। আরাফ এক হাত বাড়াতেই তুষি ভয়ে ভয়ে চোখ মুখ খিচে ফেলল। আরাফের মা তড়িঘড়ি করে কাছে এসে আরাফকে বলল, বলবি তো কি করেছে তুষি? আর নিশাত কোথায় যাবে? কি আবল তাবল বকছিস? আরাফ ক্ষিপ্ত হয়ে ওঠে। তুষির দিকে তাকিয়ে মাকে উদ্দেশ্য করে বলে, এটা তোমাদের আদরের তুষিকে জিজ্ঞেস করো, তার বান্ধবী কোথায় গেছে সেটা সে খুব ভালো করেই জানে। আশ্চর্য, নিশাত আবার কোথায় যাবে? ও তো কলেজ থেকে বাসায় এসেছে, বাসায়ই আছে। তুষি 2 গালে হাত রেখে বসে আছে। সামনে কি হবে তার সাথে আল্লাহ মালুম। আরাফ মায়ের দিকে ফিরে বলল, বাসায় কল করো অ্যান্ড জিজ্ঞেস করো নিশাদ বাসায় গেছে কিনা। আরাফের মা তাই করলেন। ছেলের রাগ সম্পর্কে তার ধারণা আছে, তাই কথা না বাড়িয়ে সোফার ওপর থেকে ব্যাগ নিয়ে ফোন বের করলো। ব্যাগটা আগের জায়গাতেই রেখে দিয়ে কল করলো বাসার ল্যান্ডলাইনে। কিছুক্ষণ পর ওদের বাসার হেল্পিং হ্যান্ডের মেয়েটা কল রিসিভ করলো। ওপাশ থেকে হ্যালো বলতেই আরাফের মা ইনিয়ে বিনিয়ে না বলে সরাসরি জিজ্ঞেস করলো, কনা, নিশাত বাসায় এসেছে না? ওকে একটু দে তো। না খালা আসে নাই তো আপা, আমিও কল করতাম আইলে, তো ভাবলাম হয়তো আপনার লগে তুষি আপার বাসায় আছে। আরাফের মা এবার অবাক হলেন। মায়ের অবাক হয়ে যাওয়া চাহনি দেখেই আরাফ ইশারায় জিজ্ঞেস করলো। আরাফের মা কল কেটে বিস্ময় নিয়ে বলল, নিশাত নাকি বাসায় যায়নি? আরাফ ক্রোধান্বিত হেসে বলল, আমি বলছি তখন তো মানলে না, এবার বলো কি বলবে। সে না হয় বুঝলাম, কিন্তু তুই তুষিকে মারলি কেন? নিশাতের কথা এই বেচারি কিভাবে জানবে? আরাফ তুষির দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করলো। তুষি স্কার্ফ খুঁটিয়ে খুঁটিয়ে স্কার্ফের ছাল চামড়া সব তুলে ফেলেছে। আরাফ সেভাবে তাকিয়ে থেকেই বলল, বিকজ তোমাদের এই বেচারি তুষি সে খুব ভালো করেই জানে নিশাদ কোথায় আছে। ইভেন নিশাদের গায়েব হয়ে যাওয়ার পেছনে রিজনও সে ভালো করেই জানে। সবাই বিস্ময় নিয়ে তাকাতেই তুষি বিপাকে পড়ে যায়। সে এবার মত পাল্টালো। পরিস্থিতি যদি এদিক থেকে সেদিক হয়ে যায় তাহলে সব সত্যি বলে দিবে। আপনি বাঁচলে বাপের নাম। তুষির মা রাগী দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি শুনছি তুষি? তুই নাকি জানিস নিশাত কোথায়? জেনে থাকলে জলদি বল, কাহানি করবি না। আরাফের মাও এবার নরম সুরে বললেন, জানলে বলে দাও মা, তুমি তো জানোই নিশাত কেমন, ছোট থেকেই তো একসাথে আছো। ও কেমন তা তো অজানা না, তাই না মা? জানলে বলে দে মা। তুষি ভয়ে ভয়ে তাকালো সবার দিকে। এর মধ্যেই ইলু চশমা ঠিক করে বলে উঠল, বলে দে তুষি, একটা মিথ্যা কথা বললে সেটা ঢাকতে অনেকগুলো মিথ্যা বলতে হয়। তুই কেন শুধু শুধু এসব করবি? বলে ফেল। তাছাড়া হিউম্যান সাইকোলজি বলে মিথ্যা বললে নাকি চুল পড়ে যায়। সো প্লিজ, আমি চাই না আমার বোনকে কেউ ন্যাড়া বলুক। তুষির এমন অদ্ভুত কথা শুনে ইচ্ছা করলো ইলুকে গিয়ে এক ধাক্কায় ডোবায় ফেলে দিয়ে আসতে। তবে এখন শান্ত থাকলো। আল্লাহর নাম নিয়ে শেষবারের মতো একটা বাঁচার অবলম্বন করতে বলল। আমি সত্যি কথা সম্পূর্ণ হওয়ার আগেই আরাফ তুষির হাত ধরে একটানে বসা থেকে উঠে দাঁড় করালো। রক্ত লাল চোখে তাকিয়ে উঠল। আর একটা মিথ্যাও টলারেট করবো না। ইলু যা বস্তা নিয়ে আয়, ওকে বস্তায় ভরে দেন ডাস্টবিনে ফেলে আসবো। ইলুও মাথা ওপর নিচে নাচিয়ে বলল, আচ্ছা আচ্ছা, আনছে আরাফ ভাই, আনছে। ইলু এক দৌড়ে কই জানি গেল। তুষি ভয়ত চোখে তাকিয়ে থাকে আরাফের দিকে। আরাফ তা দেখে বাঁকা হাসে। তুষি হাত মোছরামুছরি করছে। তুষির মা এবার ধমকে উঠলেন, বলছিস না কেন? আর একটা থাপ্পড় কিন্তু আমি দিব, জলদি বল। এর মাঝেই ইলু বিশাল বস্তা নিয়ে হাজির। তুষি হাঁ করে বস্তার দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে ইলুকে তার ফাটিয়ে এক চটকানা লাগাতে ইচ্ছে করছে। আনবি যখন ছোট একটা বস্তা আনতি, এত বড় বস্তায় কি ওর মতো ছোট্ট একটা শরীর মানানসই? তুষি ইলুর দিকে চোখ গরম করে তাকাতেই ইলু সবগুলো দাঁত বের করে দাঁতের উজ্জ্বলতা দেখিয়ে দিল। আরাফ তুষির হাত এক হাত দিয়ে শক্ত করে ধরে বলল, মিস তুষি, আর ইউ রেডি?
আশা করি আপনি আপনার ডাস্টবিনময় লাইফ হ্যাপিলি লিড করবেন। আরাফ এক হাত দিয়ে বস্তাটা হাতে তুলে নিল। তুলি যখন দেখল কেউ ওর হয়ে কিছুই বলছে না, তখন সে আর চুপ করে থাকতে পারল না। বান্ধবী প্রীতির ইতি টেনে ধরফর করে বলে উঠল, না না, ফেলবেন না প্লিজ, ফেলবেন না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, সব বলছি, আমি সব বলছি। আরাফ বাঁকা হাসল। সে জানতো তার এই ট্রিক্সটা কাজে দেবে। তুষির আগাগোড়া বেশ ভালোই জানা তার। আরাফ হাত ছেড়ে দূরে সরে গেল। তুষি কাঁপতে কাঁপতে সোফায় বসে পড়ল। আরাফ তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে তুষির দিকে। বাকিরা সবাই উৎসুক চোখে তাকিয়ে আছে। তুষি সবার দিকে পূর্ণ দৃষ্টি ফেলে আর চোখে আরাফের দিকে তাকালো। আরাফের কঠিন চাহনি। তুষি চোখ সরালো। এই লোক এমন খাম্বার মতো সামনে দাঁড়িয়ে আছে তো আছেই, আবার গরুর মতো চোখ বড় করে তাকিয়ে আছে। মনে হচ্ছে চোখ দিয়ে ভস্ম করে ফেলবে। তুষি গলার ওড়নাটা আলগা করল। আরাফ বুকে হাত গুটিয়ে তাকিয়ে আছে। তুষিকে উসখুস করতে দেখে আরাফ ধমকে উঠল। শুরু করো। বলার জন্য কি এখন ইনভিটেশন কার্ড দিতে হবে? তুষি পরিপাটি হয়ে বসে দুদিকে মাথা নাড়ালো। গলা খাকারি দিয়ে বলা শুরু করলো। আজকে আমাদের সেকেন্ড টার্মের রেজাল্ট দিয়েছে। ক্লাসের 90% ভালো রেজাল্ট করেছে, কিন্তু নিশাত করেনি। ওর দুটো সাবজেক্টে ফেল এসেছে। কলেজ থেকে বলেছে গার্ডিয়ান নিয়ে আসতে। নিশাত ভয় পেয়েছিল, তাই পালিয়ে গিয়েছে। একশ্বাসে কথাগুলো বলে থামল তুষি। সবার চোখ অবিশ্বাস্য রকমের বিস্ময়। শুধু আরাফের চাহনি এখনো সূক্ষ্ম। ইলু তুষির কথা শুনে কিছু একটা ভেবে লাফ মেরে বলল, তুই কি পেয়েছিস? তোকে যে আমি নাকের ভেতর মাথার ভেতর দিয়ে ঠেসে সব পড়া ঢুকালাম, তা তুই কি করছিস? রেজাল্টের কথা তো বললি না। ইলু চশমা ধরে ধরে কথাটা বলল। তুষিও চরম উত্তেজনা নিয়ে বলল, আমার সব সাবজেক্ট ভালো হয়েছে, সবগুলোতে A+, সত্যি বলছি আমি। ইলু একটু ভাব নিয়ে বলল, তাহলে ঠিক আছে, এভাবেই বোনের মান রাখবি, সবসময় ভালো রেজাল্ট করবি, ঠিক আছে? তুষিও সুন্দর করে হাসল। এর মাঝে আরাফের মা চমকে বলে উঠলেন, তুষি এসব কি বলছো? নিশা শুধুমাত্র এই কারণে পালিয়ে গিয়েছে? রেজাল্ট খারাপের জন্য ও পালিয়ে গিয়েছে? তুষি মেকি হাসল। হাসি বজায় রেখেই বলল, এই কারণেই তো গেল। সত্যি বলছি, আমি বারণও করেছিলাম, কিন্তু ও তো শুনলো না। আমি আর কি করতে পারি বোঝানো ছাড়া, বলেন? আরাফের মা মাথায় হাত রেখে ধপ করে সোফায় বসে পড়লেন। তুষির মা গিয়ে তাকে সান্ত্বনা দিতে লাগলেন। আরাফ এখনও ঠায় দাঁড়িয়ে আছে, তা দেখে তুষির মা বললেন, আরাপ যাও, গিয়ে নিশাদকে খোঁজার ব্যবস্থা করো। বসে থাকলে তো আর হবে না। এইটুকুন মেয়ে কোথায় গেল? আরাফ নড়ল না, চড়ল না। তুষি কপালে ভাঁজ ফেলে তাকালো। এই লোক এখনো মর্দা মেরে বসে আছে কেন? তবে তুষি আর কিছু ভাবল না। এখন বেশি ঘাটলেই সমস্যা। কোনোমতে কেটে পড়তে পারলে বাঁচে। সে আরাফের দিকে তাকিয়ে ঠোঁটে মিথ্যে হাসি ঝুলিয়ে বলল, আচ্ছা, আমি তাহলে যাই। আপনি নিশাদকে খুঁজে আনুন, সাবধানে যাবেন। হ্যাপি জার্নি। তুষি ঘরে যাওয়ার জন্য উদ্যত হলো। এক পা আগাতে নিলেই আরাফ আচমকা এক হাত ধরে দাঁড় করিয়ে ফেলল। তুষির শ্বাস আটকে দাঁড়িয়ে গেল। বড় বড় চোখে আরাফের দিকে তাকালো। আরাফ বাঁকা হেসে তাকিয়ে আছে। তুষি একটু হাসার চেষ্টা করলো, বলল, কি হয়েছে? আমি যাই না ঘরে, আমার না নিশাতের জন্য টেনশন হচ্ছে অনেক। আমি একটু গিয়ে ওর জন্য শান্তিতে ঘরে বসে বসে চিন্তা করি। হাতটা ছাড়ুন। আরাফ তুষির হাত শক্ত করে ধরে খিচিয়ে এক ধমক দিল। তুষি ভয়ে ঠোঁট কামড়ে চোখ বন্ধ করল। সবাই আরেক দফা অবাক হয়ে তাকালো। আরাফের মা এবার বিরক্তি নিয়ে বলল, কি শুরু করেছো আরাফ? মেয়েটাকে ধমকাধমকি না করে যাও, গিয়ে তোমার ইচড়ে পাকা বোনকে খোঁজো। ওর হাত ওভাবে ধরে রেখেছো কেন? ও তো যা বলার বলেছে। আরাফ দাঁত কিরমির করে বলল, বলেছে, বাট সব বলেনি। আর যতক্ষণ না সব বলছে ওর নিস্তার নেই। তুষির এখন মরে যেতে ইচ্ছে করছে। কোন গর্তে পড়ল সে, উঠতেই পারছে না। যতই চেষ্টা করছে এই খাম্বাটা আরও ভেতরে জাতা মেরে ঢুকিয়ে দিচ্ছে। তুষি অতি সাহস জুগিয়ে বলল, আমি যা জানতাম সব বলেছি, আর কিছু জানি না, সত্যি সত্যি। আরাফ ঠোঁট গোল গোল করে শ্বাস ছাড়ল। এক হাত দিয়ে তুষির দুই হাত আটকে অন্য হাত দিয়ে পাশেই অবহেলিত বস্তাটা ঝুঁকে তুলে নিল। তুষি বস্তা দেখে মুখ হাঁ করে ফেলল, হাত মোচড়াতে লাগলো। এই বস্তায় শ্বাসরোধ হয়ে মরার কোনো শখ নেই ওর। ও তো অনেক বয়স বাঁচতে চায়, বিয়ে করতে চায়, সন্তানি জন্ম দিতে চায়, সন্তানি দেখতে চায়, মানে
নাতি নাতনি আর কি। তারপর বুড়ি হয়ে তার বুড়ো জামাইয়ের সাথে সময় কাটাতে চায়। এগুলো তুষির ড্রিম। আর ওর সেই ড্রিমে এক বস্তা চাল ফেলে দিল। আরব বস্তা তুলে ঝাড়া দিয়ে পুরোটা মেলল। তারপর বস্তার খোলা মুখটা তুষির মাথার ওপর ধরতে ধরতে বলল, আই এম ভেরি সরি তুষি, বাট তুমি আমাকে ফোর্স করলে। তোমার কাছে একটা চান্স আছে। এই বস্তাটা তোমার মাথায় ঢুকানোর আগে এক নিঃশ্বাসে যদি বলো যে নিশাত কার সাথে কোথায় গেছে, তবে এই যাত্রায় তুমি বেঁচে যেতে পারো। নাও, ইটস আপ টু ইউ। আরব বস্তার মুখটা তুষির মাথার ওপর ধরল। তুষি চোখে চাঁদ, সূর্য, তারা, ধুলাবালি সব দেখল। এখন তাকে সত্যি বলতেই হবেই। আরব বস্তাটা মাথায় ধরার পূর্বেই চেঁচিয়ে উঠল তুষি। আরবের হাত থেকে হাত ছাড়িয়ে বস্তাটা টেনে দলা পাকিয়ে ফেলে দিল। তারপর চোর ধরা পড়ার মতো মুখ করে বলল, সব বলছি আমি। সুড়ঙ্গ দিয়ে নিচে নেমে এলো নিশাত আর ইরিন। স্টেশনের ভেতরে ঢোকার রাস্তাটা তার পরিচিত। আশপাশ থেকে লোকজন হুমড়ি খেয়ে পড়ছে। নিশাতের বুকের ভেতর এখন দমকলের ঘণ্টা। বাস থেকে নামার পরপরই এমন হচ্ছে। পাশ থেকে ইরিন বলল, তুই এমন মুখ করে আছিস কেন? যে দেখবে সেই বুঝবে তুই পালিয়ে এসেছিস। নিশাত মুখ অন্যরকম করার চেষ্টা করল, কিন্তু কিভাবে করবে বুঝতে পারছে না। অজ্ঞতা ওভাবেই দুজন হাঁটা ধরল। হাঁটতে হাঁটতে ইরিন বলল, তোর কলেজ ইউনিফর্মটা ছাড়তে হবে। কোথায় ছাড়বি বল তো? নিশাত না বুঝতে পেরে বলল, কেন? আরে গাধি, কলেজ ইউনিফর্মে যে কেউ দেখলে বুঝবে যে তুই পালিয়ে যাচ্ছিস, তারপর ধরে নিয়ে যাবে বাড়িতে। নিশাত আঁতকে উঠে বলল, আমি আর বাড়িতে যাব না। রেজাল্ট দেখলে ভাইয়া মেরে ফেলবে আমায়। আমি পালিয়ে যাব ওমানের সাথে। ইরিন হাঁটা থামিয়ে বলল, তা কই তোর ওমান? কখন আসবে? উনি এলেই কিন্তু আমাকে চলে যেতে হবে। নিশাত সামনে তাকিয়ে ইশারা করে বলল, এসে গেছি। ওই তো বড় ঘড়ি, ওর নিচে দাঁড়িয়ে থাকবে। তুষি হেসকি উঠিয়ে ফেলেছে, তবে সে কাঁদছে না, শুধুই নাক টানছে। ইলু পাশে বসেই বড় বড় চোখ করে বোনের দিকে তাকিয়েছে। কি মারাত্মক একটা ব্যাপার স্যাপার। তার বোন কিনা বান্ধবীকে প্রেমের বিষয়ে সাহায্য করেছে। প্রেম একটা ক্ষতিকর ব্যাধি। এই ব্যাধিতে যে আক্রান্ত হয় তার জন্য বাস অনিবার্য, যে কারণে সে নিজেও কখনো এসবের ধারে কাছে যায়নি, আর নাইবা নিজের বোনকে যেতে দিয়েছে। আজ তার সেই বোন কিনা এত বড় একটা ভুল করল। আরাফের মা অবাক হয়ে বসে আছেন। তার মেয়ে যে এসবে জড়িয়েছে তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি। তুষির মায়ের মুখ লাগাতার চলছে। কখনো আরাফের মাকে সান্ত্বনা দিচ্ছে তো কখনো তুষিকে বকছে। তুষি মাথা দুলিয়ে দুলিয়ে নাক টানছে। আরাফ সব শুনে অনির্বিকার। সে সবটা আগে থেকেই জানতো, শুধুমাত্র তুষির মুখ থেকে কথাটা বের করার জন্য এত কিছু। আরাফ গম্ভীর মুখভঙ্গি করে সোফায় বসেছিল। পুরোটা সময় তার চোখ তুষিতেই আটকে ছিল। কিছু সময় এভাবে বসে থেকে হুট করে দাঁড়ালো। শার্টের কলার ঠিক করে তুষির সামনে গিয়ে দাঁড়ালো। যথারীতি গম্ভীর মুখে বলল সে, স্ট্যান্ড আপ তুষি। তুষি ফট করে মাথা তুলল। আরাফের গম্ভীর চোখ মুখ দেখে ভয়ে মরে যেতে মন চাইল তার। তবে এখন নিজের ইচ্ছাকে দমিয়ে আরাফের কথা অনুযায়ী দাঁড়ালো। আরাফ তুষিকে দাঁড়াতে দেখেই বলল, জাস্ট 10 মিনিটস, এর মধ্যে রেডি হয়ে এসো। তুষি ভেবাচাকা খেয়ে গেল। সে এখন কোথায় যাবে, যার জন্য রেডি হতে হবে? তুষিকে দাঁড়িয়ে থাকতে দেখে আরাফ কপট রাগ দেখিয়ে বলল, যাচ্ছ না কেন? 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আসো। বই। আরাফ কথা থামিয়ে আপাত মস্তক দেখল তুষির। পিঙ্ক কালার স্কার্ট, হোয়াইট শার্ট আর গলায় স্কার্ফ পেছানো। আরাফ তুষিকে পর্যবেক্ষণ করে বলল, পারফেক্ট, রেডি হতে হবে না, এভাবেই চলো। আরাফ বলেই দরজার দিকে হাঁটা শুরু করে। তুষির মা প্রশ্ন করেন, তুষি কোথায় যাবে? আরাফ দরজার কাছে থেমে গিয়ে তুষির মায়ের উদ্দেশ্যে বলল, নিশাদকে খুঁজতে, বিকজ তুষিই বলতে পারবে নিশাদ কোথায়। কথাটা বলে আরাফ তুষির দিকে এক পলক তাকিয়ে বাইরে বেরিয়ে গেল। তুষি দম ছেড়ে ইলুর দিকে তাকালো। ইলু চশমায় হাত রেখে একটা ভেংসি দিয়ে চলে গেল। আরাফ গম্ভীর মুখে ড্রাইভ করছে। তুষিও চুপচাপ আছে, বারবার আরাফের মুখের দিকে তাকাচ্ছে। আরাফের ড্রাইভ করার ধরন দেখে মনে হচ্ছে সে কোথায় যাবে সেটা জানে, কিন্তু তুষি তো এখনো বলেনি নিশাদ কোথায়। তাহলে তুষি ভয়ে ভয়ে তাকালো আরাফের দিকে। আরাফ ভুল করেও ওর দিকে তাকাচ্ছে না। তুষি সাহস জুগিয়ে বলে ফেলল, কোথায় যাচ্ছি আমরা?
আরাফ আর চোখে তাকিয়ে আবারও কথার উত্তর না দিয়ে ড্রাইভ করতে লাগলো। তুষি উত্তর না পেয়ে চুপ থাকতে পারল না, আবারও বলে উঠল, বলুন না কোথায় যাচ্ছি। নিশু কোথায়? আপনাকে তো আমি বললামই না। তাহলে আপনি আমাকে কিছু না জিজ্ঞেস করে কোথায় যাচ্ছেন? আপনি তো আমায় একবার জিজ্ঞেস করবেন যে নিশাত কোথায়, তারপর আমি বললে পরে না যাবেন, কিন্তু তার আগে তুষির কথার মাঝেই আরাফ গাড়ি থামিয়ে ফেলল। সেই সাথে তুষির কথাও থামলো। আরাফ এক হাতে স্টিয়ারিংয়ে রেখে তুষির দিকে তাকালো। তুষি চুপসে গেল। আরাফ তুষির দিকে তাকিয়ে থেকেই নিজের সিট বেল্টটা খুলে ফেলল। তারপর হঠাৎই এক হাত সিটে রেখে তুষির দিকে এগিয়ে গেল। তুষি চমকে তাকালো আরাফের দিকে। আরাফ ক্রমশ তুষির দিকে এগিয়ে যাচ্ছে। তুষি একটা ছোট ঢোক গিলে পিছিয়ে গেল। আরাফ তুষির কাছে এগিয়ে যেতেই তুষি একদম সেটে গেল দরজার সাথে। আরাফ তুষির একদম কাছে চলে গিয়েছে। তুষি ফিল করতে পারছে আরাফের শ্বাস। আরাফ আর একটু এগোতেই তুষি মাথাটা পিছিয়ে নেয়। আরাফ কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তুষির দিকে। আরাফ তুষির ভয়াতুর মুখটা দেখে কি মনে করে মৃদু হাসল। তবে সেই হাসি টের পায়নি তুষি। আরাফ ডান হাত বাড়িয়ে তুষির বেবি হেয়ারগুলো কপাল থেকে সরিয়ে দিল। আরাফের কাজে অবাক হলো তুষি। এর আগে আরাফ কখনোই তার সাথে এমন করেনি। আজ কি হয়েছে এই খাম্বার? তুষির বিস্ময়ে আর ভয়ে শরীর অনবরত কাঁপছে। চোখের পাপড়িগুলো পিটপিট করছে, সাথে ঠোঁটজোড়া ও তিরতির করে কাঁপছে। আরাফের চোখ যায় তুষির ঠোঁটের দিকে, তবে দৃষ্টির সাথে সাথে সরিয়ে ফেলে সে, আর নিজেও সরে আসে। তুষি হাফ ছেড়ে বাঁচে, তবে ওভাবেই সিটের সাথে মিশে বসে থাকে। আরাফ নিজের সিটে ঠিকঠাক হয়ে বসে পড়ে। তারপর নিজের পুরনো গম্ভীর মুখে ফিরে এসে বলে ওঠে, হোয়াট ডু ইউ থিঙ্ক? তুমি কিছু না বললে আমি জানতে পারবো না? তুষি হাঁ হয়ে গেল। আরাফের দিকে তাকিয়ে বলল, আপনি জানেন নিশাত কোথায়? তাহলে আমায় নিয়ে এলেন কেন? মাই উইশ। আরাফের সহজ স্বীকারোক্তিতে থম মেরে গেল। মাই উইশ মানে কি? আজব তো, এখানে আবার উইশ ফুইশের কি আছে? মগের মুল্লুক নাকি যে উইশ হলেই রাস্তায় বস্তায় ভরে দিবে, উইশ হলে থাপ্পড় মারবে? তুষি একটু জেদি গলায় বলল, মাই উইশ কি? আপনি জেনেও আমায় কেন আনলেন? এসব কিন্তু একদম ঠিক না। আপনার উইশের গুষ্টি কিলাই যেমনি ধরে আনছেন, ভাবছি আজকে মনে হয় আমার থেকে কথা বের করে নিশুকে খুঁজে উল্টায় ফেলবেন আপনি, কিন্তু আপনি তো আগে থেকে সব উল্টায় ফেলছেন। আমি পাগল, আমি আরো ভাবছি আপনাকে সব বলে দিব দয়া মায়া করে, তা না। আরাফ রাগী চাহনি ফেলল তুষির দিকে। তুষি ভয় পেয়ে চুপ করে যায়। এই হলো তার সমস্যা, বকবক করে নিজেই ভয় পেয়ে যায়। আরাফ তুষির থেকে চোখ সরিয়ে গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, বড্ড বেশি কথা বলো তুমি। তুষি চুপ করল। গাড়ি আবারও চলতে শুরু করলো। আরাফ খুব আরাম করে ধীরে সুস্থে ড্রাইভ করছে। আরাফের এমন গাছড়া ভাব দেখে তুষি কপাল কুঁচকালো। বেশি সময় কথা পেটে না রেখে আবারও মুখ খুলল। এত আস্তে গাড়ি চালাচ্ছেন কেন? নিশা যদি চলে যায় তখন গিয়ে কি করবেন? আরাফ তুষির কথার প্রেক্ষিতে কোনো উত্তর দিল না, তবে বাঁকা হাসলো ঠোঁট এলিয়ে। তুষি সেটা দেখে কপাল কুঁচকে আরাফের দিকে তাকিয়ে রইল। এই লোকের কি ঠোঁট সমস্যা নাকি? পোলিও টিকা না কি টিকা জানি না দিলে ঠোঁট হাত পা সব বাঁকায় শাকায় না? উনিও কি তাহলে টিকা দেয়নি? মনে হয় দেয়নি। এই জন্যই তো কথায় কথায় শুধু ঠোঁট বাঁকিয়ে হাসে, সিম্পলভাবে হাসতে পারে না। তুষি মুখ ঘুরিয়ে চিন্তিত মুখে বাইরে তাকিয়ে রইল। না জানি তার ভোলা ভালা বান্ধবীটার সাথে কি হবে। আর কতক্ষণ নিশাত? তোর রুমান আসছে না কেন এখনো? নিশাত অস্থির চিত্তে হাত ঘড়িতে তাকালো, তারপর চোখ উঠিয়ে আবারও সামনে খুঁজল। কাঙ্ক্ষিত ব্যক্তিকে চোখে না পড়ায় চিন্তা আর ভয় হুড়মুড় করে মস্তিষ্কে আঘাত হানল। ইরিনের দিকে তাকাতেই ইরিন চোখের ইশারায় আবারও প্রশ্ন করল। নিশাত একটু সহজ হয়ে বলল, ওই ওমানটাও না লেট লতিফ, সব সময় দেরি করবে, এসে পড়বে, এক্ষুনি এসে পড়বে। কথাটা বলে নিজেই আবারও চিন্তায় মগ্ন হলো। ইরিন নিশাতের কাঁধে হাত রেখে বলল, দেরি করে লাভ নেই, তুই বরঞ্চ কল কর। ফোন নেই আমার কাছে। ইরিন সামনে তাকিয়ে বাম পাশেই বুথ দেখতে পেল। ইরিন নিশাতকে বলে উঠল, ওই তো সামনে বুথ, চল ওখানে কল করবি। ইরিন নিশাতকে টানতে টানতে নিয়ে এলো। বুথের সামনে বিশাল লাইন। ওরা লাইনে অপেক্ষা করলো। নিশাত বারবার এদিক সেদিক তাকাচ্ছে। ওর ভয় হচ্ছে, শুধু মনে হচ্ছে এখনই কেউ এসে পড়বে, বলবে, এই তুমি আরাফের বোন না? এখানে কি করছো? চলো তোমায় বাসায় দিয়ে আসি। নিশাতের ঘাম ছুটে যাচ্ছে।
লাইন শেষ হতেই ইরিন নিশাতকে ভেতরে যেতে বলল। নিশাত ইরিনের হাত ধরে অসহায়ভাবে বলল। তুইও চল না। ইরিন হাত ছাড়িয়ে আশ্বাস দিয়ে বলল। তুই যা, দুজন গিয়ে কি করব, আমি এখানে দাঁড়াই, তুই গিয়ে কল কর। নিশাত ভয়ে ভয়ে ভেতরে গেল। মিনিট তিনেকে অন্তত 10 বার নাম্বার ঘোরালো। প্রতিবারই রিলে করার মতো বলে যাচ্ছে এনগেজড। নিশাতের হাত পা ঠান্ডা হয়ে গেল। আরও একবার নাম্বার ঘোরাতে গেলেই পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। লাইন পাওয়া যাচ্ছে না। নিশাত আরও জোরে রিসিভার আঁকড়ে নাম্বার ঘোরাতে শুরু করলো। পেছনে ফিরে কণ্ঠের মালিকের দিকে তাকালো না, কিন্তু এবার কোনো কাজ হলো না। আবারও পেছন থেকে কণ্ঠটা কানে এলো। অত জোরে ঘোরালে স্টেশনে টেলিফোনে কথা বলবে না। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান হেল্প ইউ। নিশাতের কানে এবারের কথা কণ্ঠটা ধাক্কা খেল। এর আগেও সে শুনেছে এই কণ্ঠ। ভয়ে আঁতকে উঠল নিশাত। ভয়ে এক ঝটকায় পেছনে তাকালো। সামনে দাঁড়ানো লোকটাকে দেখে শরীর শিউরে উঠল। কৃত্রিম হাসি আর নিখুঁত চাহনি চোখে লাগতেই কম্পনরত হাত থেকে টেলিফোন পড়ে যায়। ঘাড় ঘুরিয়ে বা দিকে তাকাতেই ইরিনকে আর দেখতে পেল না। মুহূর্তেই ভয়ে গা গুলিয়ে উঠল। মাথায় রক্ত সঞ্চালিত হওয়া থেমে গেল। কাঁপতে কাঁপতে শরীরের ভার বহন করার ক্ষমতা হারালো। পেছন দিকে এক টান নিতেই জ্ঞান হারালো। বাদিকে পড়ে যেতে নিলেই সামনের লোকটা টেনে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করল। হাতুটে মুখ গুজে অনবরত কেজে যাচ্ছে নিশাত। সে এখন নিজের ঘরের নিজের বিছানার ওপর বসে আছে। আরাফের মা মেয়ের পাশেই চুপচাপ বসে আছেন। নিশাত কেঁদে কেঁদে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। নিশাত অজ্ঞান হয়ে গিয়েছিল। জ্ঞান ফেরার পর নিজেকে নিজের ঘরেই দেখে। যা বুঝার বুঝে গেল সে। নিশাতের মা এখনও মেয়েকে কিছুই বলেননি, কারণ নিশাতকে বলার জন্য অলরেডি দুজন আছে, যারা একবার বলা শুরু করলে আর তৃতীয় কারো কিছু বলার প্রয়োজন নেই। নিশাতের কান্নার মাঝে ঘরের দরজা খুলে কেউ একজন ভেতরে এলো। নিশাত হাঁটু থেকে মুখ উঠিয়ে সামনে তাকালো। আরাফ এসেছে। নিশাত হুট করে আবার কেঁদে দিল। আরাফ নিশাতের দিকে তাকিয়ে একটা শ্বাস ফেলে। তার বোনকে সে ভীষণ ভালোবাসে, কিন্তু নিশাত কাজগুলো এমন এমন করে যে সে চাইলেও তার ভালোবাসা প্রকাশ করতে পারে না। আরাফ গম্ভীর মুখে তাকালো নিশাতের দিকে। নিশাত নিচের দিকে তাকিয়ে কেঁদেই যাচ্ছে। নিশাতের কান্নার আওয়াজ হতেই আরাফ ধমক দিল। শাট আপ, এখন কাঁদছিস কেন? পালিয়ে যাওয়ার সময় মনে ছিল না? স্টুপিড, একবারও মাথায় আসে নাই যে আমি জানতে পারলে কি হবে? নিশাত কান্নার আওয়াজ আটকে রাখার চেষ্টা করছে। আরাফের মা ফুস করে শ্বাস ফেলে বলল। যা হওয়ার হয়েছে, এখন চেঁচামেচি করিস না। আমরাই হয়তো মেয়েকে অমন শিক্ষা দিতে পারিনি, তাই মা ভাইয়ের কথা মাথায় আসেনি একবার। মায়ের কথায় নিশাত আবারও কেঁদে দিল। আরাফ অগ্নি দৃষ্টি দিয়ে বোনের দিকে ফেলে বলল। আই হ্যাভ নাথিং টু সে, বাট যে বলার সে ঠিকই বলবে। নিশাত, তুই ভুলে গেছিস সবকিছু? নিশাত অবাক হয়ে তাকালো ভাইয়ের দিকে। আরাফ আগের মতোই বলল। ইউ আর অলরেডি এনগেজড। তুই কারো ফিয়ান্সে। কোন বুদ্ধিতে তুই এই ব্লাডি উমানের সাথে পালাতে চেয়েছিস, তাও এমন একটা ছেলে যে... আরাফ সম্পূর্ণ কথা শেষ করলো না, এর আগেই থেমে গেল। আরাফের কথায় নিশাতের আগের ঘটনাগুলো মনে পড়ে গেল। সেই সাথে মনে পড়ল জ্ঞান হারানোর আগের সেই মুখশ্রী। সে কি তবে ফিরে এসেছে? যদি ফিরে আসে তাহলে শেষ সবকিছু। তার জীবনটা আবারও বন্দি খাঁচার পাখির মতো হয়ে যাবে। আরাফ আর কিছু সময় রাগী ভঙ্গিতে তাকিয়ে রইল নিশাতের দিকে। তারপর পকেট থেকে ফোন বের করে কি জানি করলো। কাজ শেষে পুনরায় ফোন পকেটে রেখে নিশাতকে শান্তভাবে বলল। তুই এখন শুধু আমাদের রেসপন্সিবিলিটি না, তোর উপর অধিকার শুধু আমাদের একার না। তাই তোর ভুলগুলোর জন্য শাস্তিও আমরা একা একা দিতে পারি না। হয়তো পুরোপুরি ভাবে না, বাট তোর উপর যার সম্পূর্ণ অধিকার আছে সেই এবার ডিসাইড করবে তোর এই ভুলের জন্য তোকে মাফ করবে নাকি পানিশমেন্ট দেওয়া হবে। অ্যান্ড আই থিঙ্ক তোকে পানিশমেন্ট করা উচিত। তাহলে নেক্সট টাইম এসব কিছু ভাবার আগেও 10 বার ভাববি। চলে যায় আরাফ। আরাফের মা কিছুটা সময় মেয়ের পাশে বসে থাকেন। তারপর এক পলক মেয়েকে দেখে নিয়ে নিজেও চলে যায় ঘর থেকে। নিশাত এখনও থেকে থেকে কেঁদে উঠছে। তার মন ভীষণ খারাপ। সে আজকে কি ভেবেছিল আর কি হলো। উমানের জন্য ভেতরটা ছটফট করছে আরও। ছেলেটাকে সে আসতে বলে নিজেই চলে এসেছে সেখান থেকে। হয়তো পরে গিয়ে ওর জন্য অপেক্ষা করেছিল, না পেয়ে হতাশ হয়ে চলে গিয়েছে। হয়তো ওকে ভুলও বুঝেছে। নিশাত বালিশে মুখ চেপে আবারও কেঁদে উঠল। মাত্র 1 বছরের সম্পর্ক ওদের। কলেজে ভর্তি হওয়ার কিছুদিন পর ওদের রিলেশন হয়। উমান ওর 1 ক্লাস ওপরে।
এই 1 বছরেই নিশাত অনেক ভালোবেসে ফেলেছে ছেলেটাকে। উমানও তো নিশাতকে অনেক ভালোবাসে। বাইরে এখন রাতের নিকষ কালো অন্ধকার। নিশাত দেয়াল ঘড়ির দিকে তাকালো। 11টা 20। সবাই নিশ্চয়ই ঘুমিয়ে গিয়েছে। তবে নিশাতের চোখে ঘুম নেই। তার মনটা বারবার উমানের জন্য কাঁদে। নিশাত আর শুয়ে থাকলো না, শোয়া থেকে উঠে বসলো। বিছানার পাশে ছোট্ট টেবিলের ওপর তার ফোন চার্জ দেওয়া। নিশাত একটু ঝুঁকে ফোনটা চার্জ থেকে খুলে নিল। ফোনটা বন্ধ তার। সকালে পালিয়ে যাওয়ার আগে ফোন বন্ধ করে রেখেছিল, আর খোলেনি। মূলত ইচ্ছা করেই খোলেনি। যদি উমান কল করে, ওকে জিজ্ঞেস করে কেন সে তাকে আসতে বলে নিজেই চলে গেল, উত্তর দেওয়ার ভয়ে আর ফোন অন করেনি। ফোনের সাইড বাটনে ক্লিক করে ফোন অন করলো। ফোনের লক খুলতেই একে একে 45টা মিসড কল নোটিফিকেশন পেল। সবগুলো উমানের। থমকে গেল হৃদস্পন্দন। কতটা ডেসপারেট হয়ে গেলে মানুষ এতবার কল করে। নিশাত আপন মনে আবারও কেঁদে দিল। ফোন নিয়ে বারান্দায় চলে গেল। কাপা কাপা হাতে কন্ট্যাক্টে গিয়ে উমান নামটাই প্রেস করলো। ফোনটা কানের কাছে নিতেই হয়তো 2-1 বার রিং হলো। সাথে সাথেই কেঁপে উঠল শরীর। শরীরের ভাঁজে ভাঁজে কম্পন সৃষ্টি হলো। ভয়ে কেঁপে উঠল এক একটা শিরা উপশিরা। এক শক্তপোক্ত হাত নিশানের পেট আঁকড়ে আছে। নিশাত স্তব্ধ হয়ে গেল। হাতের মালিক এবার অন্য হাত দিয়ে নিশাতের কাঁধ টেনে আনলো। নিশাতের পিঠ লোকটার বুকের সাথে মিশে গেল। নিশাত এখনও ফোন কানে নিয়ে স্তব্ধ হয়ে আছে। লোকটা দুহাত দিয়ে প্রবলভাবে পেছন থেকে নিজের সাথে জড়িয়ে নিল। মুখ নামিয়ে নিজের থুতনি নিশাতের ঘাড়ে রাখল। নিশাত এখনও চুপ হয়ে আছে। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই তার বোধগম্য হচ্ছে না। অন্যদিকে উমানের কল কেটে গিয়েছে, কিন্তু ফোন এখনও তার কানেই ধরা। লোকটা নিশাতের ঘাড়ে নিজের মুখ ডুবালো, গভীরভাবে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। সময় নিয়ে সেভাবেই থাকলো। পরমুহূর্তেই মুখ তুলল। অগ্নিচোখে নিশাতের দিকে তাকালো। নিশাত এখনও সেভাবেই আছে। লোকটা হাতের বাঁধন আলগা করে কিছুটা দূরে গেল। তারপর নিশাতের ডান হাত টেনে নিজের দিকে ঘুরালো। নিশাতের হাত থেকে ফোনটা ফ্লোরে পড়ে গেল। নিশাত তাকালো লোকটার দিকে। অন্ধকারে দুটো চোখ যেন জ্বলে উঠছে। নিশাতের বুক ধরফর করছে। কিছুই বোধগম্য হচ্ছে না তার। লোকটা এক ভ্রু উঁচিয়ে ঘাড় কাত করে তাকালো। নিশাতের ফোলা ফোলা চোখ জানান দিচ্ছে কতটা কেঁদেছে সে। লোকটা হুট করে নিশাতের কাঁধ চেপে ধরল রেলিংয়ের সাথে। নিশাত ব্যথা পেয়ে বিনা শব্দে চোখ বন্ধ করে ফেলল। লোকটা নিশাতের মুখের ওপর ঝুঁকে নিচু তবে ক্রোধান্বিত কণ্ঠে বলে উঠল, কোন সাহসে তুমি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছ? কি ভেবেছিলে তুমি আমার চোখ এড়িয়ে চলে যাবে আর আমি কিছুই টের পাবো না? ভাবলে কিভাবে? নিশাত ভয়ে চোখ বন্ধ করে আছে। সেই সাথে কাঁধে চাপ লাগায় ব্যথাও পাচ্ছে। নিশাতের ভয়ত মুখ দেখে লোকটা যেন খুশি হলো। ঠোঁট প্রসারিত করে হাসল। কি চমৎকার সেই হাসি। নিজের মুখটা এগিয়ে নিয়ে গেল নিশাতের মুখ বরাবর। বাঁ দিকে ঝুঁকে কানের কাছে গিয়ে ফিসেল কণ্ঠে বলল, ইউ আর টু মাচ ফুল নিশু সোনা। আমার হাত থেকে তুমি কখনোই ছাড়া পাবে না। আমার থেকে পালিয়ে গিয়ে যদি তুমি ভেবে থাকো যে আমার থেকে তুমি মুক্তি পাবে, দেন ইউ আর টোটালি রং বেবি। ইউ আর মাই লাইফ লাইন। এই জীবনে তোমার আমার থেকে মুক্তি নেই সোনা। বলেই কানের লতিতে চুমু খেল। নিশাতের দম বন্ধ হয়ে এলো। সারাদিনের ধকল আর কান্নার ফলে শরীর এমনিতেই দুর্বল। তার মধ্যে আবার এখন ভয়ে আর ব্যথায় শরীর একটুও শক্তি পাচ্ছে না। বন্ধ চোখ ধীরে ধীরে বুজে এলো। মস্তিষ্ক অচল হয়ে এলো। চোখ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আগে একটু অস্ফুট স্বরে বলল, স্যার হৃদ আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। দ্বিতীয়বারের মতো হেলে পড়ল লোকটার ওপর। হৃদ এক হাত জড়িয়ে ধরে নিশাতকে। হৃদ এক হাতে নিশাতের সম্পূর্ণ ভর নিয়ে অন্য হাতে নিশাতের মুখটার ওপর তুলল। চাঁদের আলোয় নিশাতের ফুলে যাওয়া মুখটায় মায়ায় পড়ে গেল হৃদ। ফুস করে একটা শ্বাস ছাড়ল। নিচু হয়ে পাজা কোলে তুলে নিল। রুমের দিকে যেতে যেতে নিশাতের দিকে তাকিয়ে অতি আফসোসের সহিত বলে উঠল, ইটস নট ফেয়ার নিশাত। এসেছিলাম তোমাকে ধমক দিতে, বাট তুমি এবারও আমাকে নিজের মায়ায় আটকে ফেললে। বারবার জ্ঞান হারিয়ে তোমার ঘুমন্ত মুখটার মায়ার জালে ফাঁসানোটা কি খুব জরুরি? তুষি রেডি হয়ে মায়ের সাথে চলে এসেছে নিশাতের বাসায়। আজ শুক্রবার থাকায় কলেজ অফ, তাই সকাল সকালই চলে এসেছে।
ওর মনে যে উসখুস করছে। তার প্রাণপ্রিয় বান্ধবীর কি অবস্থা সেটা না জানা পর্যন্ত শান্তি নেই তার। গতকাল যে কি হলো কিছুই বুঝলো না। আরাব গাড়ি নিয়ে চরকির মতো কিছুক্ষণ ঘুরিয়ে আবারও ওকে বাড়িতে এনে নামিয়ে দিয়েছে। তুষি যখন ঘুরে ফিরে আবারও নিজের বাসায় এসে নামলো তখন চোখ কোটর থেকে বেরিয়ে এসেছিল। পিছন ফিরে আরাফকে কিছু বলতে যাবে তার আগেই দেখে আরাব গাড়ি নিয়ে হাওয়া। তুষি বলদের মতো এদিক সেদিক তাকিয়ে বকবক করতে করতে চলে গিয়েছিল বাসায়। তাই আর নিশাতের খবর জানা হয়নি। মাকে যে জিজ্ঞেস করবে সেই সাহসও হয়নি। মা আগে থেকেই রেগে আছে। এখন যদি কিছু জিজ্ঞেস করে গেলেই কানের নিচে থাপড়া মেরে মুখ বেঁকিয়ে দেবে। পরে ওই খাম্বার মতো ঠোঁট বাঁকিয়ে হাসা লাগবে। তুষি নিশাতের বাসায় এসেই কোনো দিকে না তাকিয়ে দৌড়ে নিশাতের ঘরে চলে যায়। আর তুষির মা যায় নিশাতের মায়ের কাছে। নিশাতের ঘরের দরজা খোলাই ছিল। তুষি ঘরে গিয়ে দেখতে পেল নিশাত ঘুমাচ্ছে। নিশাতের মুখটা একদম শুকনো। তুষি ধীর পায়ে নিশাতের কাছে গেল। বিছানার ওপর বসে নিশাতকে দেখতে লাগলো। নিশাতের মুখটা একদম শুকিয়ে গিয়েছে। বন্ধ চোখগুলো ফুলে আছে। চোখের কোণে পানি শুকিয়ে গিয়েছে। তুষি কাঁদো কাঁদো চোখে নিশাতকে দেখলো। তারপর আচমকাই ওড়না মুখে চেপে কেঁদে উঠল। আরে আমার বান্ধবীটা রে, একদম শুকিয়ে গিয়েছিস। কে বলেছিল তোরে পালাইতে বলতো? খায়া দায়া কাজ পাস নাই না? ওই ছোলা মুরগির সাথে তোকে কেন পালাইতে হবে? বুঝি না বাবা, কি যে ভালোবাসা তোর ওই ছোলা মুরগির জন্য আজীব। কান্নার মাঝেই শেষের কথাগুলো বলতে গিয়ে শ্রেয়াস হয়ে উঠল তুষি। তুষি ঠিক হয়ে বসে নিশাতের মাথায় হাত বুলিয়ে দিল। হঠাৎই ওর চোখ যায় নিশাতের কাঁধের দিকে। টি শার্টের হাতাটা কাঁধ থেকে অনেকটাই নিচে নেমে গিয়েছে। তুষি ভ্রু কুঁচকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেলল। নিশাতের কাঁধে মোটা কিছু একটার দাগ, যেটা লম্বা একটা কিছু দিয়ে মারা হয়েছে। তুষি মুখে হাত দিয়ে ফেলল। এই দাগগুলো কিভাবে এলো? এগুলো কি মারের চিহ্ন? তাহলে কি ওকে মেরেছে? কিন্তু এইভাবে কে মারল? নিশাতের মা এভাবে কখনোই মারবে না। তাহলে আরাফ? হ্যাঁ, আরাফ ছাড়া এই কাজ আর কে করবে? কিন্তু আরাফ যে এমন কিছু করবে সেটাও বিশ্বাস হচ্ছে না তুষির। তুষি অস্থির হয়ে নিশাতের ডাক দিল, নিশু, এই নিশু, ওঠ না একটু শোন। নিশাত চোখগুলো একটু পিটপিট করলো, তারপর আবারও চোখ বন্ধ করলো। তুষি নিশাতের গালে হালকা চাপড় মেরে আবারও বলল, আরে শোন না, তোর কাঁধে এগুলো কিসের দাগ? তোকে কে মেরেছে? আরাফ ভাইয়া মেরেছে তোকে? এভাবে আরাফ ভাইয়া কি তোকে মেরেছে? এই বল না। নিশাত অস্ফুট ভাবে বলতেই তুষির রাগে মাথা ফেটে গেল। কেউ কাউকে এভাবে মারতে পারে, তাও আবার নিজের বোনকে? তুষি খাট থেকে প্রবল উত্তেজনা নিয়ে নেমে দাঁড়ালো। গলার ওড়না ঠিক করে বলল, শালা খাম্বা একটা, তোর অ্যাটিটিউডে গুষ্টি মারি। বেশি ভাব আর রাগ নিয়ে বসে থাকিস না। তোর রাগের তো আমি। দাঁড়া, এবার কিছু একটা করতেই হবে, না হলে আমার নাম আশা নূর জান্নাত তুষি না। তুষি ধীম ধীম পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। নিশাতের ঘরটা একদম কোনায়। তার পাশে নিশাতের মায়ের রুম, আর তার পাশেই ওই খাম্বা মানে আরাফের রুম। তুষি বিনা ভয়ে আর সংকোচে আরাফের ঘরের সামনে দাঁড়ালো। একটা শ্বাস টেনে কিছুটা বাংলা মুভি টাইপ স্টাইলে দরজাটা এক ধাক্কা দিয়ে বলল, মিস্টার খাম্বা চৌধুরী, কোথায় আপনি? এখনই বের হয়ে আসুন। তুষি বুঝতে পারেনি ঘরের দরজাটার লক খোলা ছিল। একটা ধাক্কা দিতেই তুষি ঠাস করে হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে গেল। তুষির পা আপনা আপনি ভেতরে চলে গেল। তুষি অতি কষ্টে নিজের পা থামালো আর দাঁড়িয়ে পড়ল। তুষির ভয়ে বুক পাঁজর থম মেরে গেল। কিছুক্ষণ হাত বুকের কাছে নিয়ে জোরে জোরে শ্বাস নিল। তারপর যখন বুঝতে পারলো সে বিনা পারমিশনে আরাফের রুমে চলে এসেছে, তখন ভয়টা 10 গুণ বেড়ে গেল। তুষি চোখ বড় করে পুরো ঘরে তাকালো। না, নেই, ঘরে নেই আরাফ। ঘুরে ঘুরে পুরো রুম দেখলো, কোথাও আরাফকে না পেয়ে স্বস্তির শ্বাস ফেলল। তুষি মনে মনে বলল, আজ তো শুক্রবার, বাট এত সকালে কোথায় গিয়েছে? তুষি আপন মনেই বিড়বিড় করতে লাগলো। হঠাৎই ওর চোখ যায় খাটের ওপর সুন্দর করে রাখা আরাফের সাদা শার্টের দিকে। মাথায় তৎক্ষণাৎ দুষ্টু বুদ্ধি চাপলো তুষির। শয়তানি হাসি দিয়ে এগিয়ে গেল খাটের দিকে। নিচু হয়ে শার্টটা তুলে নিল। তারপর বিড়বিড় করে হেসে বলল, সত্যিকারের খাম্বাকে কিছু না করতে পারি, কিন্তু তোর শার্টকে তো আজ আমি খুন করেই ছাড়বো। বলেই তুষি নিজের ওড়নার সাইড থেকে পিনটা খুলে নিল। ইচ্ছে মতো নিজের রাগগুলো ঝাড়লো শার্টের ওপর। পিন দিয়ে ইচ্ছে মতো দাগ টানলো আরাফের শার্টে। সাথে কয়েকবার দাঁত দিয়ে কামড় দিল। সাথে সাথে শার্টে তুষির ঠোঁটে লিপস্টিকে দাগ বসে গেল। নাও ইটস পারফেক্ট।
একদম আপনার উপযুক্ত হয়েছে মিস্টার খাম্বা। হোয়াট আর ইউ ডুইং? গম্ভীর কণ্ঠ। পিলে চমকে উঠল তুষির। ফট করে পেছনে ঘুরল। আরাফ ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছে, পরনে শুধু একটা জিন্স। হয়তো ঘরে এসে তুষির করা ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া শার্টটা পরতো। আরাফ এমনভাবে দেখে তুষির পৃথিবী ঘুরে গেল। আরাফ তীক্ষ্ণ চোখে তুষির হাতে ধ্বংস হয়ে যাওয়া নিজের পছন্দের শার্টটির দিকে তাকালো। আরাফ শার্টের বেহাল অবস্থা দেখে আর বুঝতে বাকি রইল না এগুলো কার কাজ। ভয়ঙ্কর দৃষ্টি ফেলল তুষির দিকে। দাঁতে দাঁত পিষে বলে উঠল, হাউ ডেয়ার ইউ! বলতে বলতেই এগিয়ে এলো তুষির দিকে। তুষি চমকে পিছিয়ে গেল। আজ আর রেহাই নেই। ভেবেছিল দ্বিতীয় থাপ্পড়টা কিছুদিন পর হয়তো তার গালে পড়ার সৌভাগ্য হবে, কিন্তু তার ভাগ্য একটু বেশি ভালো। থাপ্পড়টা মনে হচ্ছে আজকেই খেতে হবে। তুষি পিছিয়ে গেল, শার্টের হাতা খামচে ধরল। এই মুহূর্তে পালাতে পারলে তার থেকে বেশি খুশি আর কেউ হবে না, কিন্তু পালাবে কিভাবে? সামনে তো খাম্বা। আরাফ এগিয়ে এলো তুষির দিকে। তুষি ভয়ে পেছাতে পেছাতে কাবার্ডের সাথে লেগে গেছে। হাত পা নিমিশেই নিজ মর্জিত কাঁপাকাঁপি শুরু করে দিল। আরাফের চোখ মুখ রাগের আভা ফুটে উঠেছে। আরাফ এগিয়ে এসে তুষির দুপাশের কাবার্ডে হাত রাখল। তুষি বড় বড় চোখ করে তাকালো। আরাফ তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। তুষি আরাফের এত কাছ থেকে এই প্রথম দেখছে। আরাফের চুলগুলো হালকা ভেজা, হয়তো শাওয়ার নিয়েছে। তুষি যখন আরাফের ভেজা চুল দেখতে ব্যস্ত, তখন আরাফ শান্ত স্বরে জিজ্ঞেস করে, আমার শার্ট ছিঁড়েছ কেন? তুষি চমকে ওঠে। দ্রুত চোখ নামিয়ে আরাফের চোখের দিকে তাকায়। আরাফের চোখ অসম্ভব গম্ভীর। তুষি ভয়ে ঢোক গিলল। সে যে এভাবে ধরা পড়ে যাবে বুঝতে পারেনি। আর এই খাম্বা যে ওয়াশরুমে ছিল সেটা সে মোটেও বুঝতে পারেনি। বুঝলে কখনোই সে সেদে এসে বাঘের গুহায় ঢুকতো না। আরাফ তুষিকে চুপ থাকতে দেখে কপালে ভাঁজ ফেলে। এক পা বাড়িয়ে আরও ঝুঁকে গেল তুষির দিকে। তুষি ভয়ে একদম লেগে গেল কাবার্ডের সাথে। আরাফ দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করল, কিছু জিজ্ঞেস করছি তুষি, আমার শার্ট ছিঁড়লে কেন? তুষি ভয়ে শেষ। এখন কি উত্তর দিবে? সত্যটা বলে দিবে নিষাদকে মেরেছে বলে প্রতিশোধ নিতে এসেছে? অসম্ভব, মেরেই ফেলবে। আরাফ না বললেও তো মেরে ফেলবে। ধুর ধুর। তুষি আবারও আরাফের দিকে তাকালো। আরাফের ভাবমূর্তি পরিবর্তন হয়নি। তুষি মনে মনে কিছু একটা সাজাতে চাইছে। তুষির মাথায় চট করে কিছু একটা এলো। হুট করে ক্যাবলাকান্তর মতো হেসে বলে উঠল, আমি তো ছিঁড়ি নাই তো। আমি ইঁদুর 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 দাঁত দিয়ে কুটকুট কুটকুট করে কামড়ে ছিঁড়ে ফেলেছে। হ্যাঁ, ইঁদুরই তো ছিঁড়েছে, সব দোষ ওই ইঁদুরের। আরাফের চোখ মুখ শক্ত হয়ে এলো। ঠাটিয়ে এক চড় লাগাতে ইচ্ছে হলো এই বাচাল মেয়েটাকে। আরাফ নিজের শার্টের দিকে সরু চোখে তাকালো। তারপর তুষির দিকে তাকিয়ে রাগী হাসি দিয়ে বলল, ইঁদুররা ঠোঁটে লিপস্টিকও দেয় নাকি? জানতাম না। মনে হয় ইঁদুরগুলো তোমার মতোই স্টুপিড। সবকিছু যে সবার জন্য নয় সেটা বুঝে না। তুষি ফ্যালফ্যাল করে তাকালো আরাফের দিকে। কি মনে করে কপাল কুঁচকে শার্টের দিকে তাকালো। তাকিয়ে হাঁ হয়ে গেল তুষির মুখ। শার্টের লিপস এর দাগ একদম স্পষ্ট। তুষির এখন কপাল চাপড়াতে ইচ্ছা করছে। কোন দুঃখে সে এসব বলেছিল আল্লাহ জানেন। তুষি ভয়ে ভয়ে আরাফের দিকে তাকায়। আরাফ চোখ গরম করে এখনও তাকিয়ে আছে ওর দিকে। তুষি ব্যাপারটা ঘোরাতে চাইল। মেকি হেসে কিছু একটা বলতে নেয়, তার আগেই তুষির গাল চেপে ধরে আরাফ। তুষি ব্যথা পেয়ে আ করে ওঠে। আরাফ তুষির গাল জোরে চেপে ধরে ধমকে উঠে বলে, বোকা পেয়েছো আমাকে? ইঁদুর করেছে এসব? হ্যাঁ, ইঁদুর এসে পিন দিয়ে সুন্দর করে জায়গায় জায়গায় ছেড়ে দিয়ে গেছে। পাগল মনে হয় আমাকে? ঠাটি এক চর মারলে সব বাচ্চা মা বের হয়ে যাবে। ফাজিল মেয়ে, সারাদিন মাথায় এসব শয়তানি বুদ্ধি করতে থাকে। হ্যাঁ, চড়া একদম ঠিক করে দিব। তুষির গাল মনে হচ্ছে দাঁতের সাথে লেগে গেছে, কেটে যাচ্ছে। তুষি আরাফের হাত সরাতে সরাতে বলল, আমার চাপা ভেঙেই ফেলবেন নাকি, ছাড়ুন। আরাফ তুষির কথায় হাত আলগা করলো, কিন্তু ছেড়ে দিল না। গালে হালকা হাত চেপে বলে উঠল, নেক্সট টাইম এসব শয়তানি বুদ্ধি আমার উপর বা আমার কোনো জিনিসের উপর খাটাতে গেলে মেরে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। একটা ঝাড়া মেরে ছেড়ে দিল তুষির গাল। তুষি হাঁপ ছেড়ে বাসল। আরাফ এক নজরে তুষিকে দেখে নিয়ে সরে গেল। আরাফ সরতেই তুষির হাতের শার্টটা ফেলে বিছানার উত্তর দক্ষিণ না দেখে এক দৌড় দিতে নেয়। তার আগেই হাত ধরে টান মারে আরাফ। তুষি হাতের টান খেয়ে আবারও আগের জায়গাতেই চলে আসে। তুষি আরাফের দিকে তাকিয়ে আবারও ভয় পেল। আরাফ তুষির হাত শক্ত করে ধরে আছে। তুষি ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, আবার কি? আর করবো না এমন, হাত ছাড়ুন।
আরাফ তুষিকে প্রশ্ন করল। তুমি আমার শার্ট কেন ছিলে এখন? আনসার দাও। উত্তর না দিয়ে কোনো ছাড়াছাড়ি নাই। তুষি বিপাকে পড়ে গেল, কি বলবে সে এখন। তুষিকে চুপ থাকতে দেখে আরাফ মৃদু ধমক দিল। স্পিক আপ তুষি। তুষি একটু কেঁপে চোখ নামিয়ে নিল। আরাফের রাগ বাড়ছে। সে এক কথা কখনোই একবারের বেশি বলে না, আর নাইবা তাকে বলতে হয়, কিন্তু একমাত্র এই তুষিকেই তার বোঝা হওয়ার পর থেকে এক কথা বারবার বলতে হচ্ছে। আরাফ তুষির হাতের চাপ গাঢ় করল। এক হাত দিয়ে তুষির মাথার পিছনে হাত রেখে নিজের কাছে এনে দাঁড় করিয়ে দিল। তারপর খিচিয়ে উঠে বলল, তুষি তুমি কি কিছু বলবা নাকি আমি কিছু করব? তুষি লাফিয়ে পেছনে সরে যায়, দ্রুততার সাথে বলে ওঠে, না না, বলছি তো, সবুর করুন না। আরাফ তুষির হাত ধরে রাখে ওভাবেই, তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে। তুষি একরাশ ভয় নিয়ে বলে ফেলে, আপনি নিশুকে মেরেছেন কেন? মানলাম নিশু ভুল করেছে, তার জন্য এইভাবে মারবেন? দয়া মায়া কি নেই আপনার? এই যে এত বড় একটা খাম্বার মতো শরীর, এর মধ্যে কি একটু মায়া দয়া কিছু নাই? আপনারই তো আপন মায়ের পেট থেকে টপকানো বোন, কিভাবে পারলেন ওকে এইভাবে মারতে বলেন? তুষির কথায় চমকে ওঠে আরাফ। নিশাতকে সে কখন মারল? তার 26 বছরের জীবনে সে ভুল করেও নিশাতের গায়ে হাত তোলেনি। তাহলে তুষি এসব কি বলছে? আরাফ অবাক হয়ে প্রশ্ন করল, আর ইউ ম্যাড তুষি? আমি নিশাদকে মেরেছি মানে? মারবো কেন? সেটাই তো আমারও প্রশ্ন, তো এটাই, মারবেন কেন? ভালোবাসা, আদর করা, এই ওয়ার্ডগুলো কি আপনার ডিকশনারিতে নেই? আপনি তো আজকে নিশুর কাঁধে দাগগুলো না দেখলে জানতামই না আমি আপনি এত পাষাণ। কিভাবে মেরেছেন বেচারিকে। আরাফ কপাল কুঁচকে তাকিয়ে রইল তুষির দিকে। মনে মনে বেশ কিছু সময় পর আন্দাজ করতে পারল অনেক কিছু। তার ধারণা হয়তো ঠিক। আরাফ দীর্ঘশ্বাস ফেলে। যে করেই হোক এই সম্পর্ক ঠিক করতে হবে, এভাবে কোনো কিছুই চলতে পারে না। তুষি সরু চোখে বারবার আরাফের মুখের দিকে তাকাচ্ছে। আরাফকে চুপ মেরে যেতে দেখে মনে মনে হাসল। তুষি ভাবছে হয়তো আরাফ অপরাধবোধে ভুগছে। তুষি নিজের হাতের দিকে তাকালো। আরাফ তার হাত এখনো ধরে আছে। তুষি হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, হাত ছাড়ুন, এবার শত বলেছি, ছাড়ুন, আমি ঘর থেকে যাই একটু। আরাফের হুঁশ আসে। তুষিকে হাত ছাড়ানোর চেষ্টা করতে দেখে নিজেই ছেড়ে দেয়। তারপর কাবার্ডের দিকে যেতে যেতে বলে, আমার কোনো শখ নাই তোমাকে আমার রুমে রাখা। গেট আউট। তুষি হাঁ হয়ে যায়। এতক্ষণ ঘর থেকে বের হতেই দিচ্ছিল না, আর এখন বলছে গেট আউট। শালা খাম্বা, তোর ঘরে জীবনও আসবো না, তুই পড়ে থাক তোর সো কল্ড রুমে। আরাফের গোষ্ঠী উদ্ধার করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল তুষি। আরাফ তুষির যাওয়ার দিকে তাকিয়ে হালকা শ্বাস ফেলল। তারপর একটা অ্যাশ কালারের শার্ট বের করে পরে নিল। আজ দুপুরের খাবার তুষি আর তুষির মা আরাফদের বাসায় করবে। ইলুকে ও কল করে আসতে বলে দিয়েছে। ইলু বলেছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এটা প্রথম না, এর আগেও তুষির ফ্যামিলি বহুবার আরাফদের বাসায় থেকেছে, একসাথে খেয়েছে। আবার আরাফরাও গিয়েছে তুষিদের বাসায়। তুষি আর নিশাত সেম এইজের, ওদের ফ্যামিলি আগে থেকেই পরিচিত। মূলত তুষির বাবা আর আরাফের বাবা দুজন দূর সম্পর্কের ভাই ছিল। তারা একসাথে বিজনেস শুরু করেছে। বর্তমানেও তারা দুজন বিজনেসের জন্য বাইরের দেশে আছে। আরাফ এখানের বিজনেস টুকটাক সামলায় বলতে শুধু একটু দেখে আসে, বাকি কাজ ম্যানেজার নিজেই দেখে। আরাফ স্টাডি করছে, মাস্টার্স কমপ্লিট করতে আর মাত্র 1 বছর বাকি। আর ইলু অনার্স ফার্স্ট ইয়ারে। ইলু ভীষণ পড়ুয়া মেয়ে, তার জীবন পড়াশোনাময় জীবন। পড়ালেখা ছাড়া আর অন্য কিছুতে ইন্টারেস্ট নেই। তার শুধু একটাই কাজ, সেটা হলো পড়া। প্রেম থেকে সে 10 কিলোমিটার দূরে থাকে। যদিও কোনো ছেলে তাকে প্রপোজ করে, তাহলে সে উত্তর একটা কথাই বলে, আমি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করবো, বাট আপনাকে আমি হায়ার ম্যাথ থেকে কিছু সূত্র জিজ্ঞেস করব। সঠিক উত্তর দিতে পারলে রাজি, না দিতে পারলে সরি, নিজের রাস্তা মাপেন। তুষি তখন পেঁচিয়ে ঘুরিয়ে এমন কোশ্চেন করে যে ছেলেগুলোর অবস্থা তখন যাচ্ছে তাই হয়ে যায়। আর যদি হয় আর্টস বা কমার্সের ছাত্র, তখন তো তাদের অবস্থা ছেড়ে দেমা কেঁদে বাঁচি। ইলু তার পড়াশোনাময় জীবন নিয়েই বেশ আছে। ফিউচার বিয়ে নিয়ে আপাতত তার মাথা ব্যথা নেই। আর তুষি ও ভালো স্টুডেন্ট। সে ইলুর মতো ব্রিলিয়েন্ট না হলেও খারাপ স্টুডেন্ট না। পড়াশোনায় তারও আগ্রহ আছে, সে উকিল হতে চায়, এটা তার স্বপ্ন। সারাদিন যতই দুষ্টমি করুক, পড়াশোনার বেলায় সে একদম সিরিয়াস। নিশাত তাদের থেকে আলাদা। আরাফ, তুষি বা ইলুর মতো সে পড়াশোনা ভালো লাগে না। টেনে টেনে এসেছে কলেজ পর্যন্ত। নিশাত অনেক আবেগপ্রবণ মেয়ে, তার জীবনে ভালোবাসাই সব কিছু। আর তার ভালোবাসার সবটা জুড়ে শুধু ওমান। দুপুরের সময় সবাই ডাইনিং রুমে ছিল।
নিশাতও চুপ করে সোফায় বসে আছে। মূলত তাকে জোর করে বসিয়ে রাখা হয়েছে। নিশাতের মাই কাজটা করেছেন। সে পণ করেছেন এখন থেকে সে নিজের মেয়েকে চোখে চোখে রাখবে। তার মেয়েকে চোখে চোখে রাখলেই সব ঠিক হয়ে যাবে। নিশাত আর তুষির মা রান্নাঘরে খাবারের আয়োজন করছে। আরাফ বাইরে গিয়েছে। তুষি নিশাতের পাশেই গালে হাত রেখে বসে আছে। নিশাতের মুড অফ। তুষি বেশি সময় চুপ থাকতে পারে না। নিশাতের গা ঘেঁষে বসে পড়ল। তারপর অতিশয় বিরক্তি নিয়ে বলল, নিশু হইছে তো, এমন মুখ কালো করে আর কতদিন থাকবি বলতো? নিশাতের ভাবভঙ্গি পরিবর্তন হলো না। চুপ করে আগের ন্যায় পড়ে রইল। তুষির বিরক্তে গা রিরি করে উঠল। নিশাতকে এভাবে দেখে তার ভালো লাগছে না। সে একটা খোঁচা মারল। নিশু, মুখ কালো করা বন্ধ কর। দিন দিন যে পরিমাণ কাইল্লা হচ্ছিস রে, কেউ বিয়ে করবে কিনা সন্দেহ আছে। নিশাত খাপছাড়া ভাবে বসে রইল। তুষি মুখ বিকৃত করে বলে, ধুর, মরে গেলি নাকি? মরে গেলে যাই ফেসবুকে একটা পোস্ট দিয়ে আসি। রিপ নিশাত, অনেকদিন পর ফেসবুকে শেয়ার করার মতো কিছু একটা তো পেলাম। নিশাতের মন কোনো দিকে নেই। সে এখন সুযোগ খুঁজছে কখন সে ওমানকে কল করবে। এই ওমানটাও নিজে থেকে কল করছে না, কিন্তু সে তো হাত গুটিয়ে বসে থাকতে পারে না। তাকে তো কল করতেই হবে, কিন্তু তুষি থাকায় করতে পারছে না। তুষি ফোন বের করে সত্যি সত্যি পোস্ট করার জন্য টাইপ করতে লাগলো। তখনই কলিং বেল বেজে ওঠে। তুষি ফোন রেখে লাফিয়ে ওঠে দরজা খুলে দেওয়ার জন্য। সে ভেবেছে ইলু এসেছে। তুষি যেতেই নিশাতের চোখ মুখের রং পরিবর্তন হয়। এই তো সুবর্ণ সুযোগ ওমানকে কল করার। সে দ্রুত পায়ে ঘরে চলে গেল কল করতে। এদিকে তুষি দরজা খুলে ইলু আপু বলে জড়িয়ে ধরতে নেবে, তার আগে সামনে দাঁড়ানো লোকটাকে দেখে রোবট হয়ে গেল। এই নিয়ে 6 বার কল করা শেষ নিশাতের, অথচ ওমান কল রিসিভ করছেই না। বারবার সুইচ অফ বলছে। নিশাত অনবরত কল দিয়েই যাচ্ছে, থামাথামির নাম নেই। ছেলেটা কল কেন ধরছে না? নিশাতের টেনশন হচ্ছে এবার। ওমান ঠিক আছে তো? এমন তো আগে কখনো করেনি। নিশাত ফোনে আবারও নাম্বার ডায়াল করল। ফোন কানে নিয়ে জানালার সামনে দাঁড়ালো। এবারও বলল সুইচ অফ। নিশাতের মাথা ঘুরছে, অস্থির লাগছে, অশান্তি সৃষ্টি হচ্ছে। নিশাত বন্ধ জানালা খুলে দিল আনমনি। সাথে সাথে বৃষ্টির প্রকট ঝাপটা এসে নিশাতের সর্বাঙ্গে বাড়ি খেল। চমকে গেল সে। বাইরে যে তুমুল বর্ষণ চলছে, আকাশ কাঁপিয়ে হালকা মেঘও ডাকছে, সেটা নিশাত জানতই না। কি আশ্চর্য! কোথায় ছিল তার মন? এরকম অন্যমনস্ক তো সে আগে কখনো হয়নি। নিশাত সেভাবে দাঁড়িয়ে থাকে। বৃষ্টির থোকা থোকা ঝাপটা গায়ে লাগতেই কেঁপে উঠছে সে। সরে গেল না তবুও ভালো লাগছে কিছুটা। নিশাত আবারও ফোন করলো ওমানকে। এবারও সুইচ অফ। হতেই বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করলো। আগের ন্যায় নাম্বারে প্রেস করতেই থেমে গেল সে। পেছন থেকে সেই চিরচেনা ভয়ঙ্কর রাশভারী কণ্ঠস্বর নিশাতের নিউরন পর্যন্ত নাড়িয়ে দিল। প্রেমিক ফোন রিসিভ করছে না, আমি কি সাহায্য করব? নিশাতের মাথা ঘুরে এলো। এই কণ্ঠ শুনে তার শরীর স্থির হয়ে গেল। পিছন ফিরে কণ্ঠের মালিককে দেখার ইচ্ছা মোটেও নেই তার। শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। সে চায় না এই মুখটা দেখতে, কখনোই চায় না। ঘৃণা করে সেই ওই মুখ্যশ্রী। সম্পূর্ণ মানুষটাকেই সে ঘৃণা করে। ঘাড়ে ভেজা শীতল স্পর্শ পেয়ে কেঁপে উঠল নিশাত। নড়াচড়ার শক্তি মৃদু পরিমাণেও নেই। হৃদ ঘাড় থেকে চুল সরিয়ে দিল। বৃষ্টির ঝাপটা নিশাতের গায়ে লাগায় প্রায় ভিজে গেছে সে। হৃদ সন্তপর্ণে সে ভেজা চুল সরিয়ে দিল ঘাড় থেকে। হাতের উল্টো পিঠ দিয়ে স্পর্শ করতে লাগলো নিশাতের গলা, ঘাড়। নিশাত থেমে থেমে শ্বাস নিচ্ছে। ওর মনে হচ্ছে যে কোনো সময়ে তার শ্বাস থেমে যাবে। ঘাড়ে হাত ছোঁয়াতে ছোঁয়াতে হৃদ মুখ এগিয়ে নিল। ঠান্ডা শরীরে হৃদের উত্তপ্ত নিঃশ্বাস ঘাড়ের ওপর পড়তেই চোখ বন্ধ করে ফেলল। এই লোক আবার তাকে ছুঁয়ে দেবে। এই স্পর্শ তো সে সহ্য করতে পারে না। হৃদ নিজের অধর ছুঁয়ে দিল নিশাতের ঘাড়ে। ছোট ছোট চুমুতে ভরিয়ে দিতে লাগলো নিশাতের ঘাড়ে, গলায়। নিশাত চোখ বুজে শুধু অশ্রু বিসর্জন দিচ্ছে। হাত দিয়ে নিজের ভেজা টি শার্ট আঁকড়ে ধরে আছে। সে এই লোকের স্পর্শ চায় না। সে তো শুধু চায় তার উমানকে। কিন্তু সে নিরুপায়। হৃদ চুমু খেতে খেতে নিশাতকে ঘুরিয়ে ফেলল। জড়িয়ে নিল নিজের বুকে। এক হাত নিশাতের মাথায় রেখে অন্য হাত নিশাতের পিঠ আঁকড়ে ধরল। নিশাত এখনও কাঁদে। তবে সেই কান্নার আওয়াজ নেই, নিঃশব্দে কান্না। হৃদ নিশাতের চুলে মুখ ডুবালো। ভেজা চুলে নিজের মুখ ডুবিয়ে এক নেশায় ডুবে গেল। কতগুলো মাস, কতগুলো দিন, কতগুলো সময় সে এই চুলের ঘ্রাণ নিতে পারেনি, তার প্রেয়সীর ছোঁয়া অনুভব করতে পারেনি। হৃদ নিশাতের চুলে মুখ ডুবিয়ে নেশালো গলায় বলে উঠল,
কি আছে তোমার চুলে? কেন এত পাগল হয়ে যাই আমি? তোমার গায়ের মিষ্টি গন্ধ, তোমার চুলের মাতাল করা ঘ্রাণ, সব কিছু এক মাদকতায় ঘেরা। আমি সেই মাদকতায় বারবার এক অতলে তলিয়ে যাই। নেশা করলেও এত নেশা হবে না আমার, যতটা তোমার চুলের মাদকতা আমাকে নেশা ধরিয়ে দেয়। সেই নেশায় তোমাকে নিয়ে এক অন্য জগতে চলে যেতে ইচ্ছে করে। সমস্ত নিয়ম বাধা লঙ্ঘন করে তোমাকে একদম নিজের করে নিতে ইচ্ছে করে, একদম নিজের। হৃদ যেন সত্যি নেশা করেছে। কেমন জড়ানো তার কণ্ঠ। নিষাদ নিতে পারছে না এসব কথা। নিঃশব্দে কান্নারা বেরিয়ে এলো। ফুপিয়ে কেঁদে দিল সে। হৃদের নেশা যেন এক নিমিষেই শেষ হয়ে গেল। নিষাদের কান্না তার কানে হাতুড়ির মতো বাড়ি খেল। মুহূর্তেই রেগে গেল সে। দাঁতে দাঁত চেপে এলো। ফর্সা মুখশ্রী রাগে লাল হয়ে গেল। এক ঝটকায় বুক থেকে সরালো নিষাদকে। নিষাদ চমকে তাকালো হৃদের দিকে। আঁতকে উঠল সে। সেই মুখশ্রী, কি ভয়ঙ্কর চাহনি! এই চাহনি তাকে খুন করতে যথেষ্ট। নিষাদের কান্না বন্ধ হলো। তাকিয়ে থাকলো হৃদের মুখের দিকে। হৃদ নিষাদের কাঁধ খামছে ধরে। ব্যথার জায়গাতে পুনরায় ব্যথা লাগায়। চোখ মুখ কুঁচকে ফেলে সে। রাগ বাড়ে হৃদের। নিষাদের কাঁধ ধরে নিজের মুখ বরাবর উঁচু করে তাকে ক্ষুব্ধ কণ্ঠে বলে ওঠে, আমার স্পর্শ সহ্য হয় না, এই জন্যই তো আমি ছুটতে গেলেই তোর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। ঘৃণায় চোখ মুখ কুঁচকে ফেলিস। এত ঘৃণা করিস আমাকে? নিষাদ ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে। তার খুব ইচ্ছা করছে বলতে, হ্যাঁ হৃদ, আমার আপনার স্পর্শ সহ্য হয় না। আপনার স্পর্শ গায়ে লাগানোর থেকে মরে যাওয়া ভালো। কিন্তু বলতে পারেনি কিছুই। নিষাদকে চুপ থাকতে দেখে বাঁকা হাসে হৃদ। নিষাদের ভেজা চোখে ফু দেয়। চোখ বন্ধ করে ফেলে নিষাদ। হৃদ বাঁকা হেসে বলে, ঘৃণা করলেও আই হ্যাভ নাথিং টু ডু বেবস। সারা জীবন তোমার আমার সাথেই থাকতে হবে, আমার স্পর্শ সহ্য করতে হবে। তোমার জন্য বেটার এটাই হবে যে আমাকে ঘৃণা করা বন্ধ করো। না হলে এত ঘৃণা নিয়ে আমার স্পর্শ সহ্য করতে পারবে না, একদম মরে যাবে। নিষাদের বন্ধ চোখে ঠোঁট শুয়ে দিল হৃদ। নিষাদের কান্নার সাথে সাথে রাগ হু হু করে বাড়ছে। এতটা নোংরা মানুষ হয় কি করে? হৃদ নিষাদের ভেজা চেহারার দিকে তাকিয়ে আছে। ভেজা চোখ, নাক, গাল, ঠোঁট সবকিছু তাকে টানছে। ভয়ঙ্কর একটা কিছু করে ফেলতে ইচ্ছে করছে তার। হুট করেই কোলে তুলে নিল নিষাদকে। নিষাদ চমকে গেল। এত সময় চুপ থাকলেও এখন চুপ করে থাকতে পারল না। চেঁচিয়ে উঠল, আপনি কলে নিলেন কি জন্য? নামান, আমি কিন্তু চেঁচাবো। নামান প্লিজ। নো মোর ওয়ার্ডস, ইটস টাইম টু শাওয়ার বেবি। নিষাদ ভাবল হয়তো হৃদ একসাথে শাওয়ার নেওয়ার কথা ভাবছে, তাই সে আরও পাগল হয়ে গেল। হৃদের কোলে থেকেই এক প্রকার লাফাচ্ছে আর অনবরত চেঁচিয়ে যাচ্ছে। হৃদ নিষাদকে ওয়াশরুমের ভেতর নামিয়ে দিল। তারপর বের হয়ে চলে গেল। নিষাদ অবাক হলেও স্বস্তি পেল। চুপচাপ ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। আজ নিশাত আর তুষি কলেজে যাবে। নিশাত 2 দিন ঘরেই ছিল, কিন্তু আজ তুষি ওকে জোর করে কলেজে নিয়ে যাচ্ছে। নিশাত আর তুষি সবসময় আরাফের গাড়িতে করেই যাওয়া আসা করে কলেজে। আরাফ ওদের কলেজে নামিয়ে দিয়ে নিজের ভার্সিটি চলে যায়। বর্তমানে নিশাত আর আরাফ গাড়ির ভেতর বসে অপেক্ষা করছে তুষির। গাড়িটা তুষির বাসার সামনে রাখা। 5 মিনিট হলো ওরা বসে আছে, অথচ এখনও তুষির আসার নাম নেই। আরাফ বিরক্ত হচ্ছে। এই মেয়ে সব কিছুতেই লেট। আরাফ 5 মিনিটে 100 বার মনে হয় ঘড়ি দেখে ফেলেছে। নিশাত জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে চুপচাপ। আরাফ বিরক্ত হয়ে বলল, তুষি, নিশাত আসছে না কেন এখনো? এত টাইম নিয়ে কি করছে? নিশাত বাইরে থেকে চোখ সরিয়ে ভাইয়ের বিরক্তিতে ছেয়ে থাকা মুখটার দিকে তাকালো। পুনরায় মুখ ঘুরিয়ে বাইরে তাকালো। সামনের বটগাছের দিকে তাকিয়ে থেকে বলল, বললো তো রেডি হচ্ছে, এসে পড়বে এক্ষুনি। আরাফ শান্ত চোখে তাকালো নিশাতের দিকে। নিশাতের মলিন মুখটা দেখে ধক করে উঠল আরাফের বুক। আরাফ চেয়েও পারছে না তার বোনকে খুশি রাখতে, কারণ নিশাত যাকে ঘিরে নিজেকে খুশি রাখতে চায় সেই তার সমস্ত কষ্টের কারণ হবে। আরাফ দীর্ঘশ্বাস ফেলে। এর মাঝেই তুষি হুড়মুড়িয়ে গাড়ির ভেতর ঢুকে পড়ে। ব্যাক সিটে নিশাতের পাশে বসে পড়ে। বসেই নিজ থেকে নিশাতকে জড়িয়ে ধরে বলে, তোকে যে কত মিস করেছি রে নিশু, তোকে মিস করতে করতেই শেষ আমি। আই লাভ ইউ। তুষির কথা শেষ হতেই আরাফ ধমকে উঠল, 31 চড় লাগাবো ফাজিল মেয়ে। এতক্ষণ লাগে রেডি হতে? আটা ময়দা লাগাতে লাগাতেই টাইম শেষ করে ফেলে। দিন দুনিয়ার খবর থাকে না, স্টুপিড একটা। তুষি লাফিয়ে ওঠে ভয়ে। সামনে যে আরাফ আছে সেটা তো ভুলেই গিয়েছিল। তুষি ভ্রু কুঁচকে বলল,
আপনি দেখেছেন আমি আটা ময়দা মেখেছি? লুক অ্যাট মাই কিউট মার্কা ফেস। আমি ন্যাচারাল বিউটি, কিচ্ছু মাখতে হয় না, এমনিতেই সুন্দর আমি। আরাফ কপাল কুঁচকে তুষির দিকে তাকায়। সত্যি তুষি মুখে কিছু লাগায়নি, কিছুই না, হয়তো একটু পাউডার দিয়েছে আর ঠোঁটে হালকা লিপ বাম। মায়াবী লাগছে তুষিকে। আরাফ তুষির পুরো মুখশ্রী চোখ বুলালো, চোখ আটকালো তুষির হালকা পিঙ্কিশ ঠোঁটের দিকে। আরাফের এক অদ্ভুত ইচ্ছা জাগলো, খুব করে ইচ্ছে করলো তুষির অস্থির চলমান ঠোঁট জোড়া ছুঁয়ে দিতে। আরাফ চোখ বন্ধ করে সামনে তাকালো। কি ভাবছিল সে এসব? আরাফ নিজেকে ধাতস্থ করলো। লুকিং গ্লাসে একবার নিশাত আর তুষিকে দেখে নিয়ে গাড়ি স্টার্ট দিল। গাড়ির সাথে সাথে তুষির মুখ অনবরত চলছে। নিশাত শুধু তাকিয়ে আছে নিচের দিকে। সে আদৌ শুনছে কিনা তুষির কথা জানা নেই, তবে এতে তুষির কিচ্ছু যায় আসে না। সে তো নিজের মতো বকবক করেই যাচ্ছে। আরাফ বারবার লুকিং গ্লাসে তুষিকে দেখছে। তুষি হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলেই যাচ্ছে। কিছুক্ষণ চুপ করছে, তারপর আবার খিলখিলিয়ে হেসে উঠছে। আজ কেন যেন আরাফের ভালো লাগছে তুষির কথা। এর আগেও প্রতিদিন কলেজে যাওয়ার সময় তুষি এভাবেই বকবক করে। আরাফ প্রায়শই ধমক দিয়ে চুপ করিয়ে দিত, তবে আজ দিচ্ছে না। আজ তুষির কথা বলার ধরন, হাসির শব্দ, সব তার কেন যেন ভালো লাগছে। তুষি নিশাতকে কথা বলার জন্য এতক্ষণ বকবক করছিল, কিন্তু নিশাত চুপ করে আছে দেখে তুষি এবার নিশাতের কাছে ঘেঁষে বসল, আদুরে গলায় বলল, কিছু খাবি? চকলেট, আইসক্রিম, কেক, প্যানকেক, কোকা কোলা, জুস, ক্যাডবেরি, ললিপপ, পপকর্ন, মুড়ি, ফুচকা, ঝালমুড়ি, চানাচুর, সেমাই, নুডলস, পোলাও, মাংস, রোস্ট, কাবাব, মাছের ঝোল, কালা ভুনা, ভুনা খিচুড়ি, লেটকা খিচুড়ি খাবি দোস্ত? খুব তেজ। নিশাত চুপ করে মাথা নাড়ে। তুষি দাঁতে দাঁত চেপে বলে, তাহলে সিগারেট খাবি? ঢেলে দিই সিগারেট। আরাফ তুষির কথায় চোখ গরম করে তাকায়। তুষি আরাফের চোখ দেখে একটু চুপ হয়, কিন্তু থেমে থাকে না। আবারও একটু ভেবে বলে ওঠে, দোস্ত আজকে মুভি দেখবো না? হ্যাঁ, কলেজে যেতে তো এখনো দেরি আছে একটু। এত করে চল ডিসাইড করে ফেলি কি মুভি দেখবো। তুষি ফোন বের করলো। আরাফের এখন একটু বিরক্ত লাগছে তুষির বকবকানিতে। তবুও চুপ রইল, কারণ সে জানে তুষি নিশাতের মন ভালো করার জন্য এসব বলছে, তাই কিছু বলল না। তুষি ফোন বের করে কিছুক্ষণ কি যেন করলো, তারপর বলল, এই তো পেয়েছি, আমি নাম বলি, তুই শুনে বল কোনটা দেখবি। তুষি একের পর এক ইংলিশ মুভির নাম বলেই যাচ্ছে, থামছে না। আর আরাফের ধমকে এবার নিশাত ও তুষি মুখ ফুলালো। সে কি এমন করেছে? তুষি যেই কয়টা মুভির নাম বলেছে তার একটাও সে দেখেনি, ও তো শুধু এমনিতেই বলেছিল। আরাফ রেগে মেগেই আবার গাড়ি স্টার্ট দিল। তুষি নাক ফুলিয়ে চুপ করে রইল, বিড়বিড় করে বলল, আমি জানি মিস্টার খাম্বা আমায় পছন্দ করে না, অনেকেই করে না, তাতে আমার কি? इसमें तेरा घाटा मेरा कुछ नहीं जाता।